সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠান বিশ্বায়নের নারী। আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। সবাইকে নারী দিবসের অফুরন্ত শুভেচ্ছা। প্রতি বছর ৮ই মার্চ বিশ্বজুড়ে নারী দিবস পালিত হয়ে আসছে। সর্বপ্রথম ১৯১৪ সালের ৮ই মার্চ সারা বিশ্বজুড়ে নারী দিবস পালিত হয়। পরবর্তীতে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটিকে স্বীকৃতি দিয়ে পালন করে আসছে। বাংলাদেশে ১৯৭১ সালের দিকে প্রথম নারী দিবস পালন করা হয়। পরবর্তীতে জাতিসংঘ স্বীকৃতি দেয় প্রতি বছর ৮ই মার্চ বিশ্বজুড়ে খুব ঘটা করে নারী দিবস পালিত হয়। এই দিনটি উপলক্ষে নারীদের মর্যাদা এবং তাদের প্রতি মানুষের যে চিন্তাভাবনা তা পরিবর্তনের মূল লক্ষ্যে দিনটি পালন করা হয়, নারীদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে। আমাদের চারপাশে নারীদের প্রচুর অবদান রয়েছে, যার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন নিউ ইয়র্ক সিটির কমিউনিটির কয়েকজন বিশিষ্ট নারী। আমি যাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে প্রথমেই উপস্থিত আছেন দিমা নেফারতিতি। দিমা নেফারতিতি একজন সেলিব্রিটি, আপনারা সকলেই তাকে এক নামেই চিনেন। তিনি একজন স্বনামধন্য সংবাদ উপস্থাপক, ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা এবং রাইটার, পিস অ্যাক্টিভিস্ট। তিনি রিসেন্টলি শর্ট ফিল্ম নির্মাণ করেছেন, যেটি শ্রী চিন্ময় সেন্টার নিউ ইয়র্কের হেডকোয়ার্টারের মাধ্যমে তিনি শান্তির উপর শর্ট ফিল্ম নির্মাণ করছেন এবং ইন্ডিয়ান টিভি গোল্ড নিউ ইয়র্কে যেটি সম্প্রচারিত হচ্ছে। দিমা নেফারতিতি, আপনাকে অশেষ ধন্যবাদ আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ তামান্না, আর শুভেচ্ছা সবাইকে এই অনুষ্ঠান থেকে। এরপরে উপস্থিত আছেন জনাব মাজেদা উদ্দিন, যিনি ফর্মার কমিশনার নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন এবং ডিপার্টমেন্ট অফ এডুকেশনের তিনি ল্যাঙ্গুয়েজ কোঅর্ডিনেটর। কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত এবং উইমেন এম্পাওয়ারমেন্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে তিনি এই নিউ ইয়র্ক স্টেটে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং এই প্রোগ্রামের সাথে তিনি যুক্ত আছেন। মাজেদা আপা, আপনাকে অশেষ ধন্যবাদ আজকে টাইম টিভি স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি অশেষ ধন্যবাদ জানাই মৌকে এবং সাথে টাইম টিভির সাথে সংযুক্ত হয়ে নিজেকে অনেক ধন্য মনে জানাচ্ছি। ধন্যবাদ আপা। আমার বাম পাশে আছেন জনাব রওশন হক। তিনি সাংবাদিক, লেখক এবং তিনি ফুল টাইম জব করছেন ইউএস এর একটি মেডিসিন কোম্পানিতে। আপনি 10 বছর ধরে কাজ করছেন এবং আমি জানি যে আপনি 12 বছর বাংলাদেশে ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আপনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আপনি এই নিউ ইয়র্ক সিটির যে নারী উন্নয়ন সেটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে অনেক ধন্যবাদ আপা আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। এবং আমার সবশেষে আছে জনাব রাশিদা আক্তার। তিনি গবেষক এবং লেখক, জেন্ডার বিশেষজ্ঞ। তিনি নারী স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন আইসিটি ডিডিআরবিতে, ব্র্যাক ইউনিভার্সিটিতে এবং ইউএনডিপি বাংলাদেশে। তো আপা, আপনি জেন্ডার সমতা নিয়ে অনেক কাজ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ তামান্না এবং টাইম টেলিভিশনকে। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ আপা। তো আজকে আমাদের মাঝে কমিউনিটির বিশিষ্ট নারীরা উপস্থিত আছেন নারী দিবস উপলক্ষে, যাদের সাথে আসলে আমি কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো আমার কাছে মনে হয় যে এই কমিউনিটিতে যারা কাজ করছেন তার মধ্যে আপনি অনেক বছর ধরে নিউ ইয়র্কে আছেন এবং নারী উন্নয়নের সাথে আপনি ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন আপা। এবং নারীর ক্ষমতায়ন প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের সাথে, বাংলাদেশের নারী উন্নয়নের সাথে নিউ ইয়র্কের নারীদের যদি একটা কম্পারেটিভ ডিসকাশন করেন, যে এই তুলনামূলক আলোচনায় আপনি নিউ ইয়র্কের নারীদের উন্নয়ন এবং বাংলাদেশের নারীদের উন্নয়ন এর মাঝে যে তফাৎ, এটি নিয়ে যদি আপা আলোচনা করতেন। ধন্যবাদ মৌ, এমন চমৎকার একটা আয়োজন করবার জন্য বিশ্ব নারী দিবসের প্রেক্ষাপটে। এবং আমরা জানি যে এবছর ইন্টারন্যাশনাল উইমেন্স ডে প্রতিপাদ্য বা থিম হচ্ছে এক্সেলারেট অ্যাকশন, যেটা emphasizing the urgent need to take decisive steps towards achieving gender equality, addressing low progress and empowering women and girls worldwide. আর থিমের কালারটা হচ্ছে পার্পল, গ্রিন, হোয়াইট, যেখানে পার্পল সিম্বলাইজ করছে জাস্টিস, ডিগনিটি, লয়ালিটিকে, গ্রিন সিম্বলাইজ করছে হোপকে এবং হোয়াইট রিপ্রেজেন্ট করছে পিউরিটিতে। তোমার প্রশ্ন যেটা ছিল যে বাংলাদেশের নারী, নিউ ইয়র্কের নারী, তো এই কনসেপ্টটা আসলে অনেক বড়। সেখানে এমন একটা আলোচনা হতে পারে যে বাংলাদেশের নারী, মার্কিন যুক্তরাষ্ট্রের নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের নারী বলতে কি আমরা আমেরিকান নারীর কথা বলবো, পশ্চিমা নারীর কথা বলবো, নাকি প্রবাসী বাঙালিদের কথা বলবো? প্রথমে আমি
ছোট্ট করে যেটা বলতে চাই যে নারী হচ্ছে সৃষ্টির প্রতীক, নারী হচ্ছে সভ্যতার চালক। কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দেখি, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, সেটা বাংলাদেশের নারী হোক কিংবা প্রবাসের বাংলাদেশের নারী হোক, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সব জায়গায় নারী কি সেই সমান ভোকালটা পায়? নারী কি সেই সমান নিরাপত্তাটা পায়? এখানে আমি কদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও দেখছি। আসমা খান একজন ফুড অ্যাক্টিভিস্ট, তিনি একজন লয়ার, কিন্তু তিনি লন্ডনে একজন ফুড অ্যাক্টিভিস্ট। তার রেস্তোরাঁয় ব্রিটেনের রাজা কিংস চার্লস এবং রানী ক্যামিলা পার্কার খেতে গেছেন। আসমা খান বহু বছর ধরে রেস্তোরাঁ চালাচ্ছে ইন্ডিয়াতে, একজন লয়ার হওয়ার পরেও, এবং তার রেস্তোরাঁর বিশেষত হচ্ছে সব নারী ওয়ার্কার। তো আসমা খানকে প্রশ্ন করা হয়েছে বিবিসি থেকে যে কেন তিনি একজন লয়ার হয়ে ফুড বিজনেসটাকে প্রমোট করছেন এবং শুধু নারীদেরকে নিয়ে। আসমা খানের উত্তরটাই আমি আজকে প্রেজেন্ট করব। সেইটা হলো যে নারী যে ঘর সামলায়, নারী যে ঘরে এত শ্রম দেয়, সেটাকে কি আমরা আমাদের স্যালুট করি? আমরা কি রেকগনিশন করি? আজকে MBA তে পড়ানো হয় মাল্টিটাস্কিং, কিন্তু আমাদের মা, আমাদের নানি, আমাদের দাদি, আমাদের খালা, তারা যে বহু বছর ধরে মাল্টিটাস্কিং করতেন, তারা সেই রেকগনিশনটা কি পেয়েছেন কখনো? তাহলে নারীর শ্রমকে রেকগনাইজ করতে হবে। নারীর মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের উপরে জোর দিতে হবে। এখন আমি আসি যে আমেরিকার প্রেক্ষাপটে। আমেরিকা এমন একটা দেশ যেখানে নারীর মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সবকিছুর উপরে গুরুত্ব দেওয়া হয়। নারীর সাথে রাষ্ট্র আছে, সামাজিক কাঠামো আছে, এবং সবচেয়ে বেশি যেটা আছে আইন। আজকে আমি এই প্রশ্নটা রাখছি, আমাদের আরো অনেক স্পিকার আছেন, বাংলাদেশে কি এতটা করে, বাংলাদেশ বা সেখানে আমি তৃতীয় বিশ্ব বলতে পারি, সাউথ এশিয়া বলতে পারি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মিলেই বলি, সেখানে কি নারীর পাশে রাষ্ট্র, সামাজিক অবকাঠামো এবং আইন কি এতটা প্রখরভাবে আছে? আমার মানে আমার এই প্রশ্নের মধ্যেই তুমি তোমার উত্তরটা খুঁজে পেয়েছো। যথার্থই আপনি বলেছেন দিমা আপা, যে বাংলাদেশের আইন কতটা আসলে নারীদের প্রতি সাপোর্টিভ। হ্যাঁ, তো নারীর প্রতি সহিংসতা নিয়ে আমরা আসলে আরো আলোচনা করব, এবং আমি এরপরে চলে যাচ্ছি জনাব মাজেদা উদ্দিনের কাছে। তো আপনি তো কমিউনিটি অ্যাক্টিভিস্ট আপা, আপনি এই নিউ ইয়র্ক গ্রোয়িং কমিউনিটি যে নিউ ইয়র্কে আছে, নারীর যে একটা কমিউনিটি, সেই কমিউনিটিতে কি কি চ্যালেঞ্জ তারা ফেস করছে, অর্থাৎ প্রবাসী যে নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন। আমরা জানতে চাই যে প্রবাসী নারীর ক্ষমতায়ন নিয়ে কিভাবে আপনি কাজ করছেন এবং কি কি পদক্ষেপ নিয়েছেন। থ্যাংক ইউ মো, আমি তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। সুন্দর একটা প্রশ্ন। আসলে দিমা আপু যে একটু আগে কম্পেয়ার করছে যে আসমা বাংলাদেশ পরিপ্রেক্ষিত এবং আমেরিকা পরিপ্রেক্ষিত, আমি আমার প্রেক্ষাপটে, আমার প্র্যাকটিক্যালে, আমি 18 বছর বয়সে আমেরিকা এন্টার করছে। আমার 18 বছর বয়স থেকে এখন পর্যন্ত যে জার্নি, যে প্রেক্ষাপট, যে স্ট্রাগল, যে প্রগ্রেসিভ, সেটা অনুযায়ী আমি যেটা আমার প্রেক্ষাপটে, আমি সবসময় চেষ্টা করেছি যে কিভাবে নিজেকে একটা জায়গায় পৌঁছানো যায়, সেই জায়গায় দিয়ে যেন আমি আমার নেক্সট জেনারেশনকে যেন আমি সেই জায়গায় নিয়ে আসতে পারি। কিন্তু আমি আমার প্রেক্ষাপটে দেখেছি আমার প্রতি স্টেপ আসতে নিজের প্রেক্ষাপটকে সামনে আনতে যাই, তখনই আমি দেখি যে আমি বাধা হয়ে গেছি। তখন হয়তো আমি পিছে ব্যাকআপ হতে যেও, কিন্তু ব্যাকআপ হতে অনেক ভাইরা আছে, আমি বলবো না যে যারা আমাকে সাহস দেয়নি, আমি বলবো না। যেমন আমি বলতে পারি আমার খসরু ভাই আমাকে সবসময়, খসরু ভাই আমাকে অনেক বছর যাবত দেখে আসছে যে টাইম টিভি, খসরু ভাই আমাকে সবসময় বলছে, বোন তুমি কখনো পিছিয়ে যেও না, তুমি সবসময় সামনে আসো, কারণ তোমার থেকে মেয়েরা কিছু নিবে, তোমার থেকে মেয়েরা কিছু শিখবে। তুমি যদি পিছিয়ে যাও আমাদের কমিউনিটিতে আর কেউ নাই। তো সেই অনুযায়ী আমি মনে করি যে অনেকটা, তারপরও হারিয়ে যেতে, আমাদের একটা কথা আছে যে সামনের দিকে এগিয়ে যেতে বাধা হলো, সেটাকে তুমি নিরপেক্ষভাবে সামনের দিকে যেতে চাও। আমি একটু মাজেদা আপার সাথে অ্যাড করি। মৌ, তুমি জানো যে আমি অনেকবার মাজেদা আপাকে নিয়ে টিভি শো করেছি। শি ইজ অ্যান আইকন ইন আওয়ার কমিউনিটি ফর উইমেন রাইটস, এবং আমি সবসময় দেখেছি যে মাজেদা আপা কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়েন। সেই জায়গায় আমি মাজেদা আপার কথা রেশ ধরে অ্যাড করতে চাই, প্রবাসী নারী যেটা আমরা বলতে চাইছি, প্রবাসের বাঙালি নারী, তার যুদ্ধটা আরো ভয়ঙ্কর।
তাকে প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করতে হয়, তার এখানে তেমন কোনো ফ্যামিলি থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। এবং তুমি জানো এই প্রবাসে আমি সবচেয়ে বেশি নারীদেরকে নিয়ে টিভি অনুষ্ঠান করেছি, আমি এবং টাইম টিভি আমরা একসাথে। তাকে প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করতে হয়, তারপর ট্রান্সপোর্টেশনে যুদ্ধ করতে হয়, তার তেমন কোনো ক্লোজ ফ্যামিলি থাকে না, তাকে ভাষার সাথে যুদ্ধ করতে হয়, কালচারাল শক নিয়ে যুদ্ধ করতে হয়। এমন অনেক নারী ছিল যারা আমার টকশোতে এসছে, টকশোতে এক ধরনের কথা বলেছে, টকশো শেষ করে বলেছে এগুলো কথা আমরা ক্যামেরার সামনে বলতে পারি। আপনি তো জয়িতা অপরাজিতা করেছেন প্রায় 50টার উপরে শো। আপনি খুব ভালো করে জানেন যে নারী কমিউনিটির যে কি কি সমস্যা। এবং আরেকটা জিনিস যে এখানে বাচ্চাকে দেখার কেউ নেই, এই বাচ্চাকে রেখে সে কাজে যায়। এখানে অমানবিক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করতে হয়, কোনো ডোমেস্টিক হেল্পার থাকে না। এবং বাংলাদেশ থেকে যে ফ্যামিলিগুলো আসে পুরুষরা কিন্তু সেইভাবে কি কিচেনে হেল্প করে। তুমি যে বললা যে মার্কিন নারী আর বাংলাদেশি নারী, মার্কিন নারীরা কিন্তু আমি কাছে থেকে যাদেরকে দেখেছি তারা স্বামী স্ত্রী মিলে কিচেনে কাজ করে। তুমি কয়টা বাঙালি পুরুষকে পাবে যে, হয়তো অনেকে করে, সবাই নয়, সেই টিপিক্যাল চিত্রই আসলে আছে। সেই জায়গায় প্রবাসী নারীর যুদ্ধ আরো ভয়াবহ। তার মধ্যে আমি আরেকটা কথা যোগ করি, সেখানে হলো যে দিমা আপু একটা সুন্দর কথা বলছেন যে 10 মিনিট করে কাজ হারে যেতে নাই লাগ। এই জায়গাটাও কিন্তু আমরা আজকে অনেক দূরে পড়ে আছি। কেননা আমি একটু আগে তাহের ভাই এখানে মেনশন করছেন, আমি তাহের ভাইকে অশেষ ধন্যবাদ জানাই, যিনি টাইম টিভির প্রতিষ্ঠাতা। আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। উনি সবসময় কিন্তু আমি দেখছি আমার একজন গার্জিয়ান হিসেবে ছিলেন। কেন আমি বলি, উনি সবসময় বলছে মাজেদা আপা আপনি দেখি এখন এখানে একা, আর তো কাউকে দেখছি না। তো আমি তাহের ভাইয়ের দিকে তাকে শুধু হাসলাম, কিন্তু তাহের ভাই আমাকে বলছে না এভাবেই যান। এবং আপনি জানেন মাজেদা আপা যে তাহের ভাই প্রত্যেকবার আমাকে বলেছে যে আপনি মাজেদা উদ্দিনকে আপনার নারী শোতে আনবেন, কারণ শি ইজ আ ভোকাল। এবং উনি একা একা লড়াই করেছে যখন কেউ ছিল না। এখানকার নিউ ইয়র্কের নির্বাচন কমিশনে বাংলা ভাষাকে চালু করবার জন্য অনন্য অবদান রেখেছেন এই মানুষ। জি, আমি আসলে জানি যে আপা আমাদের জন্য একটি আসলে জ্বলন্ত উদাহরণ, একটি দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন। নারী উন্নয়নে আপনার যে অগ্রণী ভূমিকা, এটি আসলে আমাদের জন্য পথিকৃত হয়ে থাকবে। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আলোচনায় ফেরত আসবো। আমি চলে যাচ্ছি রওশন আপার কাছে, যে রওশন আপা আপনি নারী উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন এবং আপনি অনেক লেখালেখি করছেন। আপনার কাছে মানে নিউ ইয়র্কে যে নারীদের অবস্থা, মানে এই কন্ডিশনটা কি এখন বর্তমানে? এবং আমি আরো জানতে চাচ্ছি যে আপা ডোমেস্টিক ভায়োলেন্স কি আছে? আপনি তো অনেক নারীদের সাথে আপনার ওঠা বসা আছে, আপনি একেবারে আজকে ক্যামেরার সামনে আমাদের খুলে বলুন যে আমরা যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলি, আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের অনেক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, তারা অত্যাচার নির্যাতন ঘরে বাইরে সবখানে। এখানেও কি সে ধরনের কিছু আছে? এটি আসলে আমার প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ মো। সাথে নারী দিবসের শুভেচ্ছা। আপনারা যারা দেখছেন আমাদেরকে সবাইকে শুভেচ্ছা, সাথে টাইম টিভিকে শুভেচ্ছা। মোর প্রশ্ন করছেন যে আমেরিকান নারী বলবো নাকি আমাদের দেশের নারী বলবো, নাকি ওভারঅল নারী? ওভারঅল নিয়ে আমাদের নারীদের যে সমস্যা এখানকার, মানে আমেরিকান নারীদের সাথে বাংলাদেশের নারীদের সমস্যা সম্পূর্ণ ভিন্ন, একদম আলাদা। তো আমরা যারা, আমি আজকে 11 বছর, আজকের দিনটাতে আমি ঠিক 11 বছরে ঢুকলাম কাজে। আমি কাজ করি আমেরিকান সোসাইটির মেয়েদের সাথে। ওদের সমস্যা আমি ওদেরকে প্রতিদিন দেখি আর আমার সাথে মিলাই। আমার মেয়েরা এখানে ওমেন রাইটস নিয়ে ফাইট করছে, ওরা ওদের মতো ফাইট করছে, আর আমরা আমাদের মতো ফাইট করছি। আর আমাদের তুলনায় আমি যদি বলি যে এজ এ বাংলাদেশি ওমেন আমরা কিন্তু অনেক পিছনে। আমি বলবো যে আমাদের দেশে তো সরকারি চাকরিতে ঢুকবার আইনি পাশ হইল 82 সালে মনে হয়। তো 82 সালে যদি আমরা সরকারি চাকরিতে ঢুকি বাঙালিরা, আমাদের বাংলাদেশিরা, তাহলে তো সেদিনের কথা। তো সেই তুলনায় আমাদের বাংলাদেশে আমাকে যেতেই হয়, যেহেতু আমি বাংলাদেশি মহিলা। তো আমাকে বাংলাদেশে দেখা যায় দুইবারই তো আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন নারী। তো আমরা সেই তুলনায় কিন্তু সরকারি জবে মেয়েদের উপস্থিতি, মানে সেদিন মাত্র আমরা কিছু দেখতে পাচ্ছি আর কি, সেদিন হাতে গোনা কয়েকটা বছর, এর আগে ছিল না। তো মেয়েরা এখনো পিছিয়ে আছি। আর বাংলাদেশের কথা না বলে, যেই বাংলাদেশিরা আমরা এখানে প্রবাসী হয়ে আসছি, এদের চিত্র অনেক কঠিন। দুই সাইডেই আমি বলবো, কেউ কেউ আমরা স্বাধীনতা, নারী স্বাধীনতা এখানে আমেরিকাতে এসে পেয়ে যেটা উপভোগ করছি, তার আবার অপব্যবহারও করছি। আবার কেউ কেউ আছেন যে অবহেলিত হয়ে, নির্যাতিত হয়ে গুমরে আছেন, মুখ গুমরে ঘরের ভিতরে আছেন, শিক্ষিত, কেউ বা কম শিক্ষিত, কেউ বা শিক্ষিত, কিন্তু বলতে পারছেন না।
তো এই সমস্যাটা আমাদের দেশে যেমন প্রকট, এখানেও প্রকট। একটু যদি খুলে বলি, আমরা আমাদের দেশে এখনো আমেরিকান সিটিজেন পাত্রের দাম বেশি। ডাক্তার ইঞ্জিনিয়ারের দেশে থাকা অবস্থায় ওদের তুলনায় আমেরিকা থেকে আসছে আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন হোল্ডার, তার দাম বেশি। আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা তার সিটিজেন কার্ডটা দেখছি ভালো মতো, সে কি আদৌ লেখাপড়া করেছে বা তার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আমরা কিছুই চেক করতেছি না, মেয়েটাকে আমরা তুলে দিয়ে দিচ্ছি। ইভেন এমনও কিছু ফ্যামিলি আছে যেখানে মেয়েগুলার মাত্র ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে বা কলেজ থেকে বেরিয়েছে, কোনো রকম ভালো মতো মেচুরিটি আসে নাই, কিন্তু তাকে আমেরিকা পার করে দেওয়া হয়েছে। এই যে আমেরিকায় এই মেয়েগুলা সবাই কিন্তু ভালো নেই। আপা, আমার কাছে মনে হয় যে আপনার একদম সত্যি একটা উক্তি আপনি আজকে সবার সামনে তুলে ধরলেন, যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে মানে আমাদের আমেরিকান সিটিজেনশিপ এই জিনিসটাই আসলে একটা বড় ব্যাপার। এখানে শিক্ষিত অশিক্ষিত হ্যাঁ অন্য কোনো কিছু অপরিচিত একটা দেশে অপরিচিত মানুষের হাতে তুলে দিচ্ছে। এই মেয়েগুলো এসে এখানে একদম মানে আমরা যদি আমাদের দেশীয় ভাষায় বলি হেল্পারের মতো শুধু বাচ্চা জন্ম দিচ্ছে, স্বামী সেবা করছে আর রান্না করছে। এমনও আছে ঘর থেকে বের হয়ে কোথায় যাবে সে সেটা ছিল না, তারা কত নির্যাতিত হচ্ছে সেটা তারা বলার সাহসও পাচ্ছে না। সেটা বলল, আমি বলছিলাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে কিন্তু আজকাল। তারপরে আরেকটা বলি যে মেয়েরা মারও খাচ্ছে বাসায়, মুখ গুমড়ে আছে, এবং কেন বলছে না আমি বলতে পারছি না। আমি একটু বলি যে কেন সে বলতে পারছে না, তাকে আনার সাথে সাথেই ভয় লাগানো হচ্ছে, তুমি যদি কথা বলো সোজা দেশে পাঠিয়ে দিব, তারপরে তুমি যদি কথা বলো এই হবে সেই হবে, তোমার কাগজপত্র হবে না, ইভেন গ্রিন কার্ড পর্যন্ত আটকে রাখছে। এমন অনেক ঘটনা আছে। আপা সেটাই মানে বাক স্বাধীনতাও নাই আসলে মেয়েদের। তারপরে আবার তারা ভয়েস রেজ কি করে করবে বলেন, কিভাবে করবে? তার আবার অপোজিট দিকটাও আছে। আমরা যদি একটু আগে আমি যা বললাম, আমরা ছেলে বিয়ে করে আনছে মেয়েকে, সেটা বলছি, আবার অপোজিট দিকও আছে। কিন্তু মেয়েরা এখানে এসে ছেলেদেরকেও নির্যাতিত করছে, ডমিনেট করছে ছেলেদেরকে। এই যে মুক্ত স্বাধীনতা পেয়ে মুক্ত বাতাসে এসে আমরা খেয়ে হারিয়ে ফেলছি। অনেকে নির্যাতিত হচ্ছি, আবার অনেকে নির্যাতন করছি, ছেলেকে নির্যাতন করছি, আমরা বাচ্চা দিয়ে নির্যাতন করছি, ফ্যামিলি দিয়ে নির্যাতন করছি, তোকে পুলিশে দিয়ে দিব, 911 কল করে দিচ্ছি বুঝে না বুঝে, এভাবে ছেলেদেরকে আমরা নির্যাতিত করছি। তো আমি বলবো যে একটা মানে বিচ্ছিরি অবস্থার মধ্যে আমাদের প্রবাসী নারীরা আছেন, বাংলাদেশিরা। তো এদেরকে নিয়ে মানসিক স্বাস্থ্যের কাজ করতে হবে। আমি মনে করি আসলে কথা বলবো, আসলে একটা প্রবাদ আছে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন। আসলে স্বাধীনতা আমরা অর্জন করতে চাই, কিন্তু সেই স্বাধীনতা যাতে বেসামাল না হয়, স্বাধীনতাটাকে আমরা যাতে মূল্য দিতে পারি, মর্যাদা দিয়ে রক্ষা করতে পারি। আমরা অবশ্যই নারী স্বাধীনতা চাই, আমরা নারী স্বাধীনতার পক্ষে, নারী স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে আমরা কাজ করতে চাই, কিন্তু সেই স্বাধীনতাটাকে আমরা মিস ইউজ করতে চাই না। এটাই আসলে আমাদের নারী দিবসের ব্রত হওয়া উচিত। আচ্ছা আপা, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী বক্তা রাশিদা আপার কাছে। তো আপা, আপনি নারী দিবসে জেন্ডার সমতা নিয়ে যদি আমাদেরকে বলতেন যে জেন্ডার সমতা আসলে কতটুকু অর্জিত হয়েছে। এই যে আমরা জেন্ডার সমতা নিয়ে এত কথা বলি, আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, তো আসলে কি জেন্ডার সমতা অর্জিত হয়েছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ মো আপা, চমৎকার প্রশ্ন করেছেন। একটু আগে নেফারতিতি আপা অলরেডি বলেছেন যে এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এক্সিলারেট অ্যাকশন। এন্ড বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই দিবসটিকে পালন করছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী এবং কন্যা শিশুর উন্নয়ন এই নামে। এখন অবশ্যই স্বীকার করি যে স্বাধীনতার পর থেকে নারীদের উন্নয়ন হয়েছে, লেবার সেক্টরে নারীদের পার্টিসিপেশন বেড়েছে, ইকোনমিক কাজকর্মে শিক্ষার হার বেড়েছে, এরপরে হচ্ছে আপনার পলিটিক্যাল ফিল্ডে মেয়েরা আসছে, মাজেদা আপার মতো লিডাররা বের হয়ে এসছেন। এবং সেই সাথে যদি আমি বলি যে তাহলে এক্সিলারেট অ্যাকশন কেন, ওয়াই, তার মানে আমাদের এখনো অনেক দূর যেতে হবে, যে কারণে আমাদের এই কার্যক্রমগুলা আরো বেশি করে ত্বরান্বিত করতে হবে। তাহলে বাধা কোথায়? এই যে জেন্ডার সমতা, এখানে বাধাটা কোথায়? আমি একজন গবেষক হিসেবে বলতে চাই আসলে আমাদের মূলে সমস্যা, আমাদের স্ট্রাকচারাল যে ব্যারিয়ার, সেগুলোর দিকে আমাদের এখন নজর দিতে হবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কি অসুবিধা, আমাদের সমাজ ব্যবস্থায় কি অসুবিধা, এবং নারী পুরুষের মধ্যে যে অসম ক্ষমতার সম্পর্ক, পাওয়ার রিলেশন সমাজের মূলে, সেটার কি অবস্থা। আমি যদি একটু যাই ওমেনদের ইকোনমিক পার্টিসিপেশনের দিকে, তাহলে দেখেন আমাদের গার্মেন্টস সেক্টর একটা বড় আলোড়ন তৈরি করেছে সারা বিশ্বে। সেখানে 80% বেশি নারী শ্রমিক কাজ করে।
কিন্তু তাদের যে পরিমাণ বেতন দেওয়া হয় বা তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় তাতে কিন্তু কোয়ালিটি অফ লাইফ যদি আমি বলি সেটা কিন্তু একেবারেই নাই বললে চলে। তাহলে এই যে নারীরা গ্রাম থেকে তার নিজের পরিচিত গণ্ডির বাইরে এসে ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকছে, আমরা বলছি সে খুব ক্ষমতাবান হয়ে গেছে, হ্যাঁ, তার খুব এম্পাওয়ারমেন্ট হয়েছে। তার কোয়ালিটি অফ লাইফ কি? তার হেলথের অবস্থা খারাপ, সে পুষ্টিকর খাবার খেতে পারছে না, কারণ সে ওই পরিমাণে বেতন সে পাচ্ছে না। এই গেল একটা। শহর ভিত্তিকে আপনি দেখেন প্রচুর বস্তি এলাকা আছে, ইনফর্মাল সেক্টরে প্রচুর নারীরা কাজ করছে, সেখানে কিন্তু তাদের সঠিক সংখ্যাটাও আমরা জানি না, তাদের সুযোগ সুবিধা তো অনেক দূরের কথা। রাষ্ট্র সেদিকে কিন্তু নজর দেয়নি। এগ্রিকালচারে অসংখ্য নারী কাজ করে গ্রামের দিকে, কিন্তু সেটা তার ডোমেস্টিক ওয়ার্কের পার্ট হিসেবে রয়ে গেছে, তাকে যে আলাদা করে পরিচিতি দেয়া, স্বীকৃতি দেয়া সেটা হয়নি। আমার দেশে আপনি ইন্টারভিউ করতে যান, একজন মাকে তো যদি জিজ্ঞেস করেন আপনি কি করেন, সে বলবে আমি কিছু করি না। সে যে সারাদিন, ঠিক এই কথাটাই আমি তুলেছিলাম, সারাদিন যে সেটা শ্রমটা দিচ্ছে, ভালোবাসাটা, কেয়ারটা দিচ্ছে, সেটা কোনো রেকগনিশন। আসলে যে ডোমেস্টিক ওয়ার্কটাকে যদি আমরা আসলে আমাদের জিডিপির ভেতরে আনতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে নারীদের যে অবদান সেটি আসলে অনস্বীকার্য। সেটা আমি আসছি একটু পরে, যেটা আমাদের হচ্ছে। এরপরে আসি আরেকটা বড় পয়েন্টে, যেটা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স অর ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। আপনি বর্তমানে কয়েকদিনের পেপার দেখেন বাংলাদেশে মেইন স্ট্রিমের পত্রিকাগুলা কি হচ্ছে। একবিংশ শতাব্দীতে বসে আমি ভাববো আমার মেয়ে প্লেন চালাবে, আমার মেয়ে মহাকাশে গবেষণা করবে, এখন আমাকে ভাবতে হচ্ছে আমার মেয়ে ছোট হাতার জামা পরে বাইরে যাবে কি যাবে না, আমি কোথায় আছি, এবং মেয়ের গায়ে ওড়না থাকবে কিনা, এটি একটা ইম্পর্টেন্ট। আপনি দেখেন আপা, গতকালকের একটা খুব শকিং একটা নিউজ আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে, খুব ভাইরাল হয়েছে নিউজটা। খুব ছোট্ট একটা মেয়ে যে কিনা তার বোনের বাড়িতে গিয়ে রেপের শিকার হয়েছে। আপনি দেখেন যে এই যে তাদের কোন রকম নিশ্চয়তা নাই, আমার বাচ্চা বা আপনার বাচ্চা, আমাদের ছোট বোন, আমরা কোথাও গিয়ে তারা তাদের যে সোশ্যাল সিকিউরিটি সেই জিনিসটাই তো নাই। এটা সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার। বিষয় আমি বলি যে এটা আমি সোশ্যাল লাইফের কথা বললাম, আমার ঘরের ভিতরে আমি নির্যাতনের শিকার হচ্ছি। ইউএন উমেনের একটা রিপোর্ট, রিসার্চ রিপোর্ট বলেছে 73% অফ উইমেন ইন্টিমেট পার্টনার দিয়ে ভায়োলেন্সের শিকার হচ্ছে। সে শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে, সে মানসিকভাবে নির্যাতিত হচ্ছে, এবং অনলি 2.6% নারী সে লিগ্যাল অ্যাকশন খোঁজার জন্য বাইরে যাচ্ছে। তাহলে এই যে পুরুষ শাসিত সমাজে আইন ব্যবস্থা, সেটারও তো সুবিধা আমি নিতে পারছি না। তাহলে আমার বর্তমানে আপনি যে সমতা বলেন, এই অসম ক্ষমতা সম্পর্কের মধ্যে, বা এই যে ম্যাসকুলিন নেচার অফ সোসাইটি পাওয়ার, এর মধ্যে আমি সমতা কিভাবে নিয়ে আসবো? আমাদের দেশে অনেক কিছু আছে, একটা অদৃশ্য কাচের দেয়াল আছে, পুরুষতান্ত্রিকতার প্যাট্রিয়ার্কাল সোসাইটির একটা অদৃশ্য কাচের দেয়াল আছে। সুপারফিশিয়ালি অনেক কিছু মনে হচ্ছে যে অনেক কিছু হয়েছে না, কিন্তু সেই রুট লেভেলে বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যাল অর্থে, হ্যাঁ, এখানে একটা অদৃশ্য কাচের দেয়াল রয়ে গেছে। এটা ভয়েস অফ আমেরিকার আমাদের সর্বজন প্রিয়, আমাদের শ্রদ্ধেয় রোকেয়া হায়দার আপা আজ থেকে 7 বছর আগে আমার কাছে ইন্টারভিউতে বলেছিলেন যে পুরুষতান্ত্রিকতার অদৃশ্য যে কাচের দেয়ালটা সেটা এখনো আছে। এত সেমিনার সিম্পোজিয়াম আছে। আমি আর একটা উদাহরণ বলে আমি রওশন আপার কাছে যাচ্ছি, তুমি কথা বলো। আচ্ছা, তুমি বললে যে বাংলাদেশের নারীর প্রেক্ষাপট আর মার্কিন যুক্তরাষ্ট্রের নারীর প্রেক্ষাপট। বাংলাদেশে যখন একজন নারী অটিস্টিক বাচ্চা জন্ম দেয়, সে বাচ্চাটাকে লুকিয়ে রাখে, সে বের করতে পারে না, কারণ বাংলাদেশের সমাজে তাকে এইভাবেই বোঝানো হয় যে অটিস্টিক বাচ্চা হয়েছে মায়ের পাপের ফল, কিন্তু বাচ্চা তার মায়ের একার কারণে হয় না। কিন্তু এদেশে যখন একজন অটিস্টিক বাচ্চা জন্মায়, এই দেশ, সমাজ, আইন সে স্পেশাল নিড চিলড্রেনের জন্য সর্বান্তকরণে লেগে পড়ে। এটা একটা। আরেকটা পার্সপেক্টিভ হলো যে বাংলাদেশে নারী কি রাত বিরাতে নির্ভয়ে নিরাপদে চলাফেরা করতে পারে? আমরা কি পেরেছি কখনো? কিন্তু এখানে তো আমাদের পাবলিক ট্রান্সপোর্ট কম্পারেটিভলি বেটার ইন কম্পারিজন উইথ ঢাকা, নিউ ইয়র্ক যদি বলি। তো এইভাবে কিছু কি ফ্যাক্টর আমরা পাই যে সেই বাংলাদেশে নারী যদি প্রেক্ষাপটের কথা বলি, যে সেই অদৃশ্য কাচের দেয়ালটা রয়ে যায়। আর যেটা রওশন হক বললেন যে ঘরের ভেতরে এই প্রবাসী গুমরে গুমরে মরে নারীরা, কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? একটা তো ভয়, আরেকটা হচ্ছে দেশে আমেরিকায় বিয়ে হয়েছে, আমেরিকান স্বর্গের দেশ, স্বপ্নের দেশে বিয়ে হয়েছে, কোন মুখে সেই কথা বলবে? একটা জীবন সেই নারী নিঃশব্দে পার করে দেয়। আরো কিছু বিষয় আছে দিমা, আমি যদি তোমার সাথে একটু অ্যাড করি, কিছু মনে করো না। আমরা শুধু ডোমেস্টিক ভায়োলেন্স বলতে আমরা যারা মানে সমাজে বুঝি যে গায়ে হাত তোলা, নট অনলি দ্যাট, রাইট।
গায়ে হাত তোলা না, ভার্বালি কি পরিমাণ এবিউজ হয় মেয়েরা, সেটা স্বামী দ্বারা হোক, স্বামীর পরিবার দ্বারা হোক, বা পুরুষতান্ত্রিক সমাজে আমাদের পরিবারের মধ্যেই মেয়েদেরকে ভার্বালি প্রচন্ড রকম এবিউজ করা হয়। সে যত বড় শিক্ষিত হোক, কিন্তু এই ভার্বাল ভায়োলেন্সটা আমরা, এবিউজিংটা আমরা কোনো মতেই স্বীকার করি না। আমরা মনে করি আমাদেরকে আমরা মেনে নিই। কেন মেনে নেই? মানসিক স্বাস্থ্য অবক্ষয়ের অন্যতম কারণ। আমরা কেন মেনে নেই? আমাদেরকে আজকে যদি আমাদের দেশে, মানে এই যে গরিব সমাজে আমাদের যদি কোনো মাকে বা পরিবারকে বলা হয় যে তোমার এই, বা বলা হয় বা তার, সে যদি না পারে তার ক্ষমতায় স্কুলে কোন বাচ্চা, একটা ছেলে একটা মেয়ের মধ্যে কোনটাকে বাদ দিবে, পয়সায় পারতেছে না, সে অবশ্যই মেয়েকে আগে বাদ দিয়ে দেয়। কেন? এই জন্যই আমরা বলছি যে আমাদের দেশে এটলিস্ট 12 পর্যন্ত ক্লাস পড়ালেখা ফ্রি করা হোক, এটা আমরা দাবি করছি, জানি না কখন হবে। এখন আমরা অনেকেই বলছি যে আমাদের এটার জন্য আইন তৈরি করতে হবে, ডোমেস্টিক ভায়োলেন্স। আমাদের আইন তো ভাই অলরেডি আছে, আমাদের বাস্তবায়ন কতটা আছে আমি আবারও আসবো ওই প্রসঙ্গে। আপা, আমি আসলে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে নারীর সমতা এই ক্ষেত্রে বাংলাদেশ প্রেক্ষিতে আপনি যদি একটু আলোচনা করতেন যে কিভাবে সমসাময়িক সমস্যাগুলো উত্তরণ করা যায়। আমি জানি যে আপনি বাংলাদেশে অনেক বছর মিডিয়ায় কাজ করেছেন, 20-25 বছরের ক্যারিয়ার আপনার রয়েছে, এবং এখানেও আপনি অনেক নারী উন্নয়নে ভূমিকা রেখেছেন এবং আপনার নিজের অনেকগুলো সংগঠনের সাথে আপনি কাজ করছেন। তো আপনি বলেন যে সমসাময়িক যে প্রবলেমগুলো, সেগুলো কিভাবে আমরা উত্তরণ করতে পারি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশি নারী, আমরা বাংলাদেশি নারীদেরকে নিয়েই কথা বলছি, সেটা দেশ বা প্রবাস যাই হোক, কারণ আমাদের অডিয়েন্স বাংলাদেশি, বাঙালিরাই। তো সেখানে ব্যাপারটা যেটা, যে কয়েকটা আমাদের কি ফ্যাক্টরের উপর গুরুত্ব দিতে হবে, যেটা বলছিলাম যে অদৃশ্য কাচের দেয়ালটা কিন্তু আসলে আছে। জি আপা, সাচ এন এক্সাম্পল, মৌ, তুমি কতটা স্পিড নিয়ে, কতটা স্ট্রাগল করে আজকে সেন্ট জনস ইউনিভার্সিটির মতো জায়গায় তুমি পিএইচডি করছো, দুটো বাচ্চা নিয়ে একা আছো এই প্রবাসে, আজকে 6 মাসে বেশি, আবার টাইম টিভিতে প্রোগ্রাম করছো। বাংলাদেশি নারীর স্পিরিটটা কিন্তু আসলে তার ভেতর থেকে আসে, তার মায়ের কাছ থেকে, তার পূর্ববর্তী নারীদের কাছ থেকে, কিন্তু বাংলাদেশি নারীরা কি সেই রকম সাপোর্টটা পায়? আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে চাইছি, তুমি যেটা বলছো মার্কিন যুক্তরাষ্ট্রের, আমি এখানকার শিক্ষা ব্যবস্থাকে খুব কাছে থেকে দেখছি গত 5 বছর ধরে। এখানে কিন্তু শিক্ষার ক্ষেত্রে, বেসিক এডুকেশনের ক্ষেত্রে নারী পুরুষ ছেলে মেয়ের কোনো রকম পার্থক্য আমি দেখিনি, অন্তত আমি দেখিনি, আমি যতটুকু দেখেছি। কিন্তু যেটা বললো রওশন হক, যে বাংলাদেশি নারীদের প্রেক্ষাপটে যদি এমন হয় যে পড়ালেখা বন্ধ করে দিতে হবে, নারীর কন্যা সন্তানের পড়ালেখায় বন্ধ করে দিতে হবে। আমি যে আসমা খানের কথা বললাম, আসমা খান একজন রিচ ফ্যামিলির মহিলা ছিলেন, যিনি লন্ডনে তার দার্জিলিং এক্সপ্রেস, তার রেস্তোরাঁ, যেখানে কিংস চার্লস খেতে গেছেন, হ্যাঁ, এইরকম তিনি এখন বিগ সেলিব্রিটি। আসমা খানের মতো একটা সচ্ছল ধনী পরিবারের মেয়েও তিনি সবসময় আনওয়ান্টেড ছিলেন, ফিল করেছিলেন যে মেয়ে, যে কি তার দাদি বলতো না না, ছেলের জন্মদিনে পায়েস করা হবে, মেয়ের জন্মদিনে পায়েস করা হবে না, কেন, মেয়ে তো পরের বাড়ি চলে যাবে, মেয়ে তো ফ্যামিলির কেউ না। তো তোমার প্রশ্ন উত্তরে এসে আমি এগুলো বলতে চাই যে এই সমতা যদি সত্যি আমাদেরকে আমরা আনতে চাই বা অনুভব করতে চাই, সেখানে প্রথমে আসবে শিক্ষা, নারী শিক্ষাকে জোরদার করতে হবে, পরিবার এবং সমাজের মানসিকতার মধ্যে একটা র্যাডিক্যাল সমৃদ্ধি আনতে হবে। নারীকে আনওয়ান্টেড ফিল করানো যাবে না, মাইন্ডসেট আপ করতে হবে। নারীর প্রতি কন্যা সন্তানকে আনওয়ান্টেড ফিল দেওয়া হয়, ভাইব দেওয়া হয়, যেটা রওশন হক বললেন। একটু ইন্টারাপ্ট করি, এই জিনিসটা কিন্তু এখানেও আছে। আপনি দেখবেন আপনার ঘরে আপনার ছেলে এবং মেয়ে দুজনেই আউট স্টেটে একটা ভালো ইউনিভার্সিটিতে টিকেছে, সেক্ষেত্রে দেখা যাবে ছেলেটাকে পাঠানো হয়েছে ডর্মে, মেয়েটাকে লোকাল একটা কোনো কমিউনিটি কলেজে দিয়ে দিল। কেন দিলেন আপনি যখন জিজ্ঞেস করলাম, মেয়ে মানুষ সামনেই থাকুক, ওইটা বলছে কে? আমার মতো, আমি যাকে নিজেকে শিক্ষিত দাবি করছি, আমার মতো একজন মাই বলছে মেয়েটা তার চোখের সামনে থাকুক আর ছেলেটা ডর্মে যেয়ে লেখাপড়া করুক। কারণ কি? মেয়ে মানুষ চোখের সামনে থাকুক। এই যে আমাদের মেন্টাল সেট আপ, যেটা আমাদের মা নানীরা ঢুকিয়ে দিয়েছেন আমাদের মাথায়, আমরা কিভাবে বের করব? আমরা এই উন্নত দেশে এসেও যদি আমরা এরকম চিন্তা করি যে মেয়েটা আমার সামনে থাকবে,
তাহলে আমরা কিভাবে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাব? আমরা সারা জীবনই কি নারী দিবস পালন করে করব? যাচ্ছি। আপনি আপনার দুটো মেয়ে, আমি যতদূর জানি দুজনই ইঞ্জিনিয়ার। আমরা কিন্তু আমাদের এই স্ট্রাগল কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা এখন থেকে যে স্ট্রাগল করে যাচ্ছি যে আমরা কেন ছেলেকে মেয়েদের থেকে আমরা এগিয়ে যাব, এই জিনিসটা কিন্তু আমরা সবসময় মানে দেখে আসছি, বাট এই জিনিসটাই আমরা চাই না। আমরা চাই আমাদের ছেলে এবং মেয়ে সমভাবে আগাবে। খুবই একটা পার্সোনাল জিনিস আজকে আমি তোমাকে ইন্টারাপ্ট করে দিচ্ছি। আমি একদম সমাজের সামনে বলছি, ক্লাস 8-এ থাকতে আমি আমার হবিগঞ্জে আমার বাড়ি, আমি বাড়ি ছাড়ি। কেন ছাড়ি? সবাই জোর জবরদস্তি করে এই বিয়ে দিয়ে দিচ্ছিল। আমার মা একা ফাইট করে আমাকে ক্লাস 8-এর পর থেকে আর পড়তে দেয়নি বাড়িতে, আমাকে চিটাগং নিয়ে গেল, নিয়ে গিয়ে ওনার বোনের বাসায় রেখে আসলো। উনি একটা কথাই বলেছিলেন, আমার মেয়ে পড়বে, আমি আমার মেয়েকে এখন বিয়ে দিব না। এই যে বিয়ে দিব না এই কথাটা বলতে পারা আমার মায়ের এই সাহসটা ধারণ করে আজকে আমি তোমাদের সামনে এখানে বসে আছি। আপনি আসলে উইমেন এম্পাওয়ারমেন্টের জ্বলন্ত একজন প্রতীক। আসলে আপনি এখানেও স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন মাইক্রোবায়োলজিতে, অল্প একটু সময় কাজের জন্যই পড়া। সেই যে পড়াশোনার প্রতি স্পৃহা আপনার মা যেভাবে চেয়েছিলেন, আপনি সেভাবেই আসলে আপনার জীবনটাকে আপনি গড়ে তুলেছেন। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও চলে আসবো। আরেকটা পয়েন্ট, একটু আমার আলোচনার ওই পয়েন্টের লাস্ট একটা পয়েন্ট আমি যোগ করব, যেটা আমি যেখানে আমার ইন্টারাপ্ট হয়েছিল, যে বাঙালি সমাজে নারীর ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য, চুলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অনেক উৎসাহ দেওয়া হয়, কিন্তু নারীর হাড়কে শক্ত করার জন্য কতটা ফোকাস করা হয়? নারীর স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উপর কতটা গুরুত্ব আমরা এটা নিয়ে আসলে আলোচনা করব। আমি মাজেদা আপার কাছে চলে যাচ্ছি। আপা, আপনি জানেন যে রাজনীতিতে নারীর অবস্থান, নারীর ক্ষমতায়ন, আপনি জানেন যে রিসেন্টলি আমাদের যে ইলেকশন হয়ে গেল ইউএসএতে, সেখানে আমাদের নারী প্রার্থী ছিলেন কামালা হ্যারিস। আপনি জানেন যে 73% ভোটে সে পুরুষদের কাছ থেকে পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো আপনি কিভাবে এই রাজনীতিতে যে নারীর ক্ষমতায়ন, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান, এবং কেন নারীরা আজ পর্যন্ত আমেরিকার মতো এত উন্নত একটি দেশে কেন নারী নেতৃত্ব এস্টাবলিশড হলো না? এটি আমি আসলে নারী দিবসে আপনার কাছে থ্যাংক ইউ মা, তুমি আজকে আমাকে এখানে আনার জন্য অশেষ ধন্যবাদ নারী দিবসে। এর আগে তোমার এই কোশ্চেনের আগে আমি কিছু কথা বলতে চাই, 3টা পয়েন্ট। নাম্বার 1 হলো ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে নিয়ে। ওভার 3000 ওমেন আমার আন্ডারে আছে, তার মধ্যে এখন 27 জন আছে শেল্টারে যারা ডোমেস্টিক ভিকটিমস। আমি প্রতিনিয়ত তাদের সাথে অনেক রাতও যায়, আমার ফোন আমার কানেই থাকে, আমি সকালে উঠে সেটা নিয়ে কাজে যাই। এইটা একটা আমি এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল দিলাম হলো যে আমার যে জার্নিটা আজকে এখানে, যে আমি যে প্রতি স্টেপ বাই স্টেপ যে স্ট্রাগল করতেছি, প্রতি স্টেপ বাই স্টেপ যে আমি নিজেও কিন্তু শিখতেছি। যখন একজনকে শেখানো হয় তখন নিজেরও কিন্তু এক্সপেরিয়েন্স হচ্ছে শিখতে। আমি নিজে অনেকগুলা ট্রেনিং নিতে হয়েছে, সোশ্যাল, মেন্টাল, ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং, বিকজ আই হ্যাভ টু গিভ আমার মহিলাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। আরেকটা জিনিস বলি, আমেরিকায় মেয়েদের, আমাদের মতো মেয়েদের ও এখনের যে জেনারেশন আছে তাদের সাথে যে গ্যাপের, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যে গ্যাপ, সেম অর্থে আপনার ঘরের ভিতরেই কিন্তু আপনি দেখবেন তাদের সাথে কমিউনিকেশন গ্যাপে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। কেন? আপনার হাজব্যান্ড হলো 3টা মাস্টার্স করছে, আপনি হয়তো ব্যাচেলার বা MA করছেন, তখন আপনার হাজবেন্ড চেষ্টা করবে যে ওই বাচ্চাগুলোকে যখন দেখবেন আপনি তার থেকে অ্যাবিউজ হচ্ছেন, প্রতিনিয়ত তার সাথে মারামারি হচ্ছে, প্রতিনিয়ত ফাইট হচ্ছে, তখন সে ওই বাচ্চাদেরকে দিয়ে মাকে অ্যাবিউজ করানো হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কারণ সেই মানুষটা, সেই হাজবেন্ডটা সেই বাচ্চাদেরকে তার ভাষা দিয়ে, তার ল্যাঙ্গুয়েজ দিয়ে বাচ্চাদেরকে মিনিমাইজ করে মাকে অ্যাবিউজ করছে। আমার হাতে হাজার হাজার এক্সাম্পল আছে, বাচ্চাদেরকে দিয়ে মাকে অ্যাবিউজ করছে, বাচ্চাদেরকে দিয়ে মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আরেকটা কথা বাচ্চাদেরকে বলে এবং মাকেও সেই সমস্ত মহিলাদেরকে বলে যে তোমরা হলো 3 ওয়ার্ড পিপল, তোমরা 3 ওয়ার্ডের পরে তোমরা ইউ ক্যান গেট আউট ফ্রম দ্য হাউস।
These are the APS. ওই সমস্ত চিলড্রেন আমাকে একবার জিজ্ঞেস করে, আমি ওই স্কুল নিউ সিটি বোর্ড অফ এডুকেশন সিস্টেমে ল্যাঙ্গুয়েজ করে, ওই বাচ্চা একদিন আমাকে 7th গ্রেডের বাচ্চা, আন্টি তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, মাই ড্যাড অলওয়েজ ইউজ 3 ওয়ার্ড টু মাই মাম. I was surprised, I was shocking, I was crying. What is the 3 words? What is the 3 word? And then they said that you say Bangla English আমাকে TALAK TALAK TALAK. ওকে, তখন আমি তাকে আর কোনো কথাই বলতে পারি নাই, আমি তাকে কিছুই বলতে পারি নাই, আমি শুধু একটা কথাই বলছি, বাবা I think we need to talk later on. তো these are the things. আমরা যে শুধু এক অর্থে অ্যাবিউজ হচ্ছে ঘরে তা না, যে সমস্ত 27টা মেয়ে আজকে শেল্টারে আছে, আপনারা হয়তো বলবেন তারা কে, আমি তো কখনো দিমাপো আমি 2বার মনে হয় আপনার কাছে 2জনকে নিয়ে আসছিলাম আন্ডার কভার। তো এখন সেইটা অনুযায়ী আপনারা বলবেন কেন সমাজে আনতেছেন না, কেন এখনো কুইন্সে জামাইকায় আমি যখন গাড়ি চালায় আসার আগে আধা ঘন্টা 20 মিনিট আমি তাকে সময় দিতে হয়েছে, কুইন্সে একজন আমাকে কল করছে, চিনবেন নাম না বলার। তো আমার বক্তব্য হলো এগুলি কি শুধু আমাদের মেয়েদের কারণেই হয়? ঠিক তা না, ঠিক তা না। তাকে কন্ট্রোল তুমি কাজ করতে পারবে না, তুমি তাকে 5টা টাকা 10টা টাকাও দিবে না আইসক্রিম খাওয়ার জন্য। স্কুল থেকে বাচ্চা নিয়ে আসে, আম্মু আমি আইসক্রিম খাবো, আম্মু আমি আইসক্রিম খাবো, $1 দিয়ে আইসক্রিম কিনে দিচ্ছে। এটা কি একটা মেয়ের মার অক্ষমতা? না, কিন্তু ওইদিকে মাটাকেও কাজে যাইতে দিবে না। তো দিজ আর মেনি ওয়ে দে আর গেটিং। আপনি এই সমাজের যে প্রকৃত চিত্র এটি আপনি যথার্থই তুলে ধরেছেন। আমরা দেখেছি যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমি কথা বলছিলাম একটু আগে দিমাপার সঙ্গে, সেই একই চিত্র কিন্তু নিউ ইয়র্কেও আসলে বিদ্যমান। আরো যত বলি যে না বাংলাদেশে ডাকলে 2জন মানুষ পাওয়া যায়, আত্মীয়স্বজন আছে, এখানে কেউ নাই। সত্যিকার অর্থে কিন্তু তারা সেই রকম টর্চারের শিকার, মেন্টাল ফিজিক্যাল সব রকম। তাহলে আমরা যে আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা বলছি, এই যে নারী দিবসের অনুষ্ঠান আমরা এত জয়গান গাইছি, এটার একটা ইতিবাচক দিক আছে। এটা আমি একটু বলে নিই মৌকে, এটা একটা ইতিবাচক দিক আছে। সতীদাহ প্রথা বন্ধ হয়েছে, বাল্য বিবাহ বন্ধ হয়েছে, আমরা এগোচ্ছি। তবে আমি আরেকটা প্রশ্ন রেখে দিই, আধুনিক নারীর অবস্থা কিন্তু আরো জটিল। আধুনিক নারী বাইরেও কাজ করছে, ঘরেও কাজ করছে, কিন্তু পুরুষ শুধু বাইরেই কাজ করছে। এটা একটা। আরেকটা হচ্ছে ভাই বোনের সম্পত্তি, ভাই বোনের মধ্যে যখন পৈতৃক সম্পত্তি বিতরণ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে পায় যা, মেয়ে পাবে তার অর্ধেক। রিসেন্টলি একটা নিউজ একেবারে ফেসবুকে খুব ফাটাফাটি, যে কি রুনা খান, অভিনেত্রী রুনা খানের ভাই বিশাল কাজ করেছে, নিজে জানিয়েছে, ভাই বোনকেও একই রকম দিয়েছে। তো জানো এটা একটা বিশাল কিছু, কিন্তু আসলে কিন্তু এটাই তো হওয়া উচিত, এটা কেন হচ্ছে না? আচ্ছা, আসলে আমাদের ইসলামিক একটা বিষয় এখানে আছে। তো আমি আপা আবার আপনার কাছে ফেরত আসবো। আমি জানতে চাচ্ছি রাশিদ আপার কাছে যে আপনি তো নারী স্বাস্থ্য নিয়ে অনেক কাজ করেছেন, গবেষণা করেছেন। আপা, নারীর মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় আমরা আসলে কি কি কাজ করতে পারি? আমরা একটু পজিটিভ কিছু আলোচনায় আসতে চাচ্ছি। যে আমার একটু নেগেটিভ আলোচনা করে নিতে হবে, কারণ একটু আগে দিমা আপা বললেন যে চাইল্ড ম্যারেজ শেষ হয়েছে, বাল্যবিবাহ শেষ হয়েছে। বাল্যবিবাহটা শেষ হয়নি আপা, এখনো শেষ হয়নি, কিন্তু ধরো যেটা যে কমে এসেছে। এখনো সতীদাহ প্রথাটা বন্ধ হয়ে গেছে। আগে তো স্বামী মরে গেলে স্বামীর সাথেও বিধবা স্ত্রীকে মেরে ফেলা হতো, সেটা বন্ধ হয়নি। গত বছরের ইউনিসেফের একটা রিপোর্ট বলছে 51% গার্ল তার 18 বার্থডে পার হওয়ার আগে বিয়ে হয়ে যাচ্ছে, এবং সে প্রেগনেন্ট হচ্ছে, অ্যাডোলেসেন্ট মা প্রেগনেন্ট হচ্ছে। যখন 15 বছরের একটা মেয়ে বা 16 বছরের একটা মেয়ে বিয়ে হয়ে যায় এবং সে প্রেগনেন্ট হয়, তখন তার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উপরে কি পরিমাণে একটা ঝড় হুমকির হয়, এবং সেই বাচ্চাটা কতটা হুমকির মুখে থাকে, এটা একটা বিষয়। যে চাইল্ড ম্যারেজ তাহলে কেন বন্ধ হচ্ছে না? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে, আমি বলবো গবেষকের দৃষ্টিকোণ থেকে, যে এটা আমাদের ইনস্টিটিউশনাল উইকনেস। আমাদের কিন্তু আইন আছে, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট আছে, আমাদের হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন প্রজেক্ট আছে, আমাদের আইন আছে। তাহলে কেন বন্ধ হচ্ছে না? আমাদের ইনস্টিটিউশনগুলো এতটা প্যাট্রিয়ার্কাল যে ওই দৃষ্টিকোণ থেকে যে একটা মানুষকে, নারীকে মানুষ হিসেবে দেখা, সেটাই তারা এখনো গণ্য করতে পারছে না। এটা একটা। আরেকটা হচ্ছে, আপনি যদি বলেন অ্যাক্সেস টু হেলথ, আমরা মনে করি যে হ্যাঁ
আপনি হেলথের দিকে দেখলে নারী মৃত্যু হার কমেছে বাংলাদেশে, এটা বাংলাদেশের জন্য একটা বড় বিরাট অ্যাচিভমেন্ট। বাট এট দ্য সেম টাইম এখন যে অ্যাডোলেসেন্ট গার্ল বা নারীরা, তাদের কত পার্সেন্ট নারী সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসের অ্যাক্সেস আছে? তারা যখনই একটা স্বাস্থ্য কেন্দ্রে যাবে তার কিন্তু ডিসিশন মেকিং পাওয়ার নাই, সে ডিপেন্ডেন্ট তার হাজবেন্ড অথবা তার মেল ফ্যামিলি মেম্বারের উপরে, সে কে কি ডিসিশন দেয় সেটার উপরে। নারী দরিদ্র সীমার নিচে এখনো বসবাস করে, সে যদি আয়ও করে, একজন কম শিক্ষিত নারী তার আয়টা কিন্তু এক্সপ্লয়েট, এবং অর্থনৈতিক স্বাধীনতাটা নাই, সে কিন্তু আয় করছে ঠিকই কিন্তু সেটা কন্ট্রিবিউট করছে ফ্যামিলিতে। তো অ্যাজ এ রেজাল্ট তার হাতে যে লিকুইডিটি যেটা থাকবে, ফ্লো অফ মানি, সেই জিনিসটা থাকে না। তারা কিন্তু চাইলেই ইচ্ছা করলে নিজের মতো করে সেই টাকাটা স্পেন্ড করতে পারে না। এই যে অর্থনৈতিক যে একটা ব্যারিয়ার, এটি আসলে অনেক বড় ইম্পর্টেন্ট নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বড় বাধা। আমি যদি মোয়াপা আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে লিঙ্গ বৈষম্যটা কিন্তু জন্ম থেকে একেবারে তার বিবাহিত জীবন মৃত্যু পর্যন্ত একজন নারীকে এখনো ফেস করতে হচ্ছে। অবশ্যই। আমি আরেকটা বিষয় একটুখানি আলোচনা করি, যেটা আপনারা জানেন যে জুলাই বিপ্লব একটা বড় ইস্যু, তাই না? আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে স্ট্রাকচারটা, পলিটিক্যাল স্ট্রাকচারটা পরিবর্তন হলে আমাদের নারীদের খুব উন্নতি হয়ে যাবে। বাট এই যে নতুন একটা সরকার আসলো, এরপরও কিন্তু আমরা আশার আলো না দেখে এখন পর্যন্ত কিন্তু আমরা চারদিকে শুধু অন্ধকারই দেখছি। সেটাই আমি জানতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে আগের যে নারীর অবস্থান এবং বর্তমান নতুন যে সরকার আসলো, এই আসার পরে যে নারীদের অবস্থানের কোনো পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন? আপনাকে একটা এক্সাম্পল দিই। সেদিন আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়েকে হেনস্থা করা হয়েছে। জি আপা, আমি চিটাগাঙে পরিমণি একটা শাড়ির দোকান উদ্বোধন করতে যাবেন, সেটা হচ্ছে বিভিন্ন ফতোয়া দিয়ে একদল করতে দেওয়া হয়নি। এই যে অপশক্তির কালো হাত নারীর অধিকারের উপরে, নারীর শরীরের উপরে, এই অপশক্তিকে আমাদের হটাতে হবে। নারী কি পোশাক পরবে সেটা সমাজ নির্ধারণ করে দেয়, নারী তার অর্থ কোথায় কিভাবে খরচ করবে সেটা পরিবার নির্ধারণ করে দেয়। কার্ল মার্কসের একটা উক্তি এখানে আবারই বলতে হচ্ছে, অনেক কয়েকশো বছর আগে কার্ল মার্কস বলেছিলেন, সেটা এখনো বাস্তবিক। নারী হচ্ছে দরিদ্রের দরিদ্র, নারী দুইভাবে দরিদ্র। সে একজন ব্যক্তি হিসেবে দরিদ্র, নারী হিসেবে দরিদ্র, সে তার সামাজিক কনসেপ্ট থেকে সে দরিদ্র। তাহলে সামাজিক এই চেতনা, পারিবারিক চেতনার মধ্যে একটা র্যাডিক্যাল সমৃদ্ধি, এনরিচমেন্ট ঘটাতে হবে। আমি আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই আপার সাথে, সেটা হচ্ছে উনি ইনক্লুশনের একটা কথা বলেছেন, চমৎকার। ইনক্লুশন কথাটার মধ্যে যেটা হচ্ছে যে আমরা যারা প্রিভিলেজ মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত, আমাদের কিন্তু একটা অবস্থান আছে, আমরা অনেক প্রিভিলেজ লেভেলে আছি, স্বাধীনতা আছে। যে মেয়েটা একেবারে দরিদ্র পরিবার থেকে এসেছে, যে মেয়েটা বস্তিতে থাকে, ট্রান্সজেন্ডার মেয়ে, তার অবস্থা কিন্তু আরো খারাপ। তাকে ইনক্লুড করতে হবে। সেটা আসলে সত্যি আপা, আমরা যখন দেখছি যে আমরা নারীরা কখনো পিতা, কখনো স্বামী, কখনো সন্তান, কারো না কারো তারা বোন, কারো না কারো মা, কারো না কারো আন্ডারে আছে। অপর্ণা সেনের আইডেন্টিটি, অপর্ণা সেনের একটা সিনেমা আছে, অপর্ণা সেনের একটা সিনেমা আছে 80 দশকে তিনি বানিয়েছিলেন, সত্যি শাবানা আজমি অভিনয় করেছিল। শাবানা আজমি একটি বোবা মেয়ে, তো সে একজন নারী, তাকে বিয়ে দিতে হবে, কিন্তু বোবা মেয়ে কেউ বিয়ে করবে না, পরে তাকে একটি গাছের সাথে বিয়ে দেওয়া হয়। তার মানে নারীর নিজস্বতা কিছুই নেই, না তাদের কোনো আইডেন্টিটি নাই। নারীর ফাইনাল ডেস্টিনেশনই হচ্ছে ম্যারেজ এবং সন্তান উৎপাদন। আপা আমরা জানতে চাচ্ছি আপা, দেখো আজকে আমরা কথা বলছি কোথায়, বিশ্বের উন্নত দেশে। 248 বছর বোধহয় হবে এই আমেরিকার বয়স। জি আপা, এখানে এসে এই 2025-এও মেয়েরা যুদ্ধ করছে, তার বাচ্চা সে রাখতে পারবে কি রাখতে পারবে না। আমার পেট, এই বাচ্চা আমার পেটের, আমি রাখবো কি রাখবো না সেটার অধিকার আমাকে দিবে আরেকজন। আমি অ্যাবর্শন করাইতে পারবো কি পারবো না সেটা বলবে আমেরিকার সরকার। এই উন্নত দেশে তারপর 248 বছরের আমেরিকাতে এখন পর্যন্ত একটা মেয়ে প্রেসিডেন্ট হয় নাই। আমরা বলছি যে এখানে ওমেন রাইটস আছে, এই যেই ওমেন রাইটস এর মধ্যে থেকে ও মেয়েরা তার অ্যাবর্শন রাইট নিয়ে কথা বলছে। আপা মেয়েরা আসলে সব দিক থেকেই মার্জিনালাইজড। আপা আমি আপনার কাছে ফেরত আসছি যে এই রাজনীতিতে যে নারীদের যে ক্ষমতায়ন, এটি তো আসলে হয়নি, আমেরিকাতেও হয়নি, এটা পরিষ্কারভাবে দৃশ্যমান। আমি যদিও আমি রচনা আপার সাথে একসাথে হলাম, সেটা হলো যে এই যে আমাদের নারী আজও এত উন্নত দেশে, আমরা এটাকে ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি বলি, এখন সেই দেশে আমাদের মেয়েদের আজ পর্যন্ত আমাদের সে জায়গাটা আমরা করতে পারিনি। 77% ম্যান আমাদের
মেয়েদেরকে আসতে দেয়। ছেলেরা ঠিক করবে আমি বাচ্চা রাখবো কি রাখবো না। এই যে যদিও সে আমাদের দেশি মেয়ে, কিন্তু সে তো একটা ভাইস প্রেসিডেন্ট ছিল নাকি? সে ভাইস প্রেসিডেন্ট থেকে যদি আমাদের প্রেসিডেন্ট হতো, আমাদের মেয়েদের যে বেনিফিটটা হইতো, বা আমাদের সমাজের যে একটা মা জানে একটা ঘর কিভাবে সামাল দিতে হয়, একটা মা জানে তার সন্তানকে কিভাবে বড় করতে পারে, একটা মা জানে তার ভবিষ্যৎবাণী কিভাবে গড়ে উঠাইতে পারে, যেটা আমাদের মাদেরকে আল্লাহ পাকে সেটা করে দিছে। মনে পড়ে গেল যে তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। নেপোলিয়ন সেটাই আজকে আমাদেরকে আপা, মা যদি আসলে অ্যাক্টিভ থাকে, আমি আমার নিজের মাকে স্মরণ করছি আজকের এই মুহূর্তে, যে আমার অবস্থান আজকে যতটুকুই আমি অর্জন করেছি, আমার শিক্ষা বলেন, আমার জীবনের যা অর্জন, সবকিছু আসলে আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। আমার মায়ের ইন্সপিরেশনে, আমার মায়ের যে কন্টিনিউয়াস ফোর্স, আমি বলবো যে তার যে উইল ফোর্স, সেটি আমাকে আজকের এই অবস্থানে নিয়ে আসছে। আমি পিএইচডি করেছি যত না আমার ইচ্ছায়, আমার মায়ের ইচ্ছা তার চেয়ে তুমি দুটো বাচ্চা নিয়ে এসে এই আমেরিকাতে একা সেন্ট জনসের মতো ইউনিভার্সিটিতে পিএইচডি করছো। এটা আমি মৌকে অশেষ ধন্যবাদ জানাই। মৌ কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা আয়োনিক আমি মনে করি। এবং আরেকটা কথা, সরি টু ইন্টারপ্রেট, আমি আরেকটা কথা বলি, আজকে যে আমরা এখানে একসাথে হয়েছি, আমি অশেষ ধন্যবাদ এটার জন্য, যে কারণ আমাদের নেক্সট জেনারেশন যেভাবে আমরা এখন এখানে আসি, আমি চাই আমাদের নেক্সট জেনারেশন সেভাবেই আমাদের এই টেবিলে আবার আসে, এবং আমরা এই নারী উন্নয়ন নিয়ে তারা কাজ করে যায়, কেননা আমি পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জন না হয়। আমি আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি মনে করি, আমি নিজেও কিন্তু স্ট্রাগল, আমি নিজেও কিন্তু সার্ভাইভার, আমি নিজেও কিন্তু সফল সন্তানের সন্তান। সুতরাং আমি নারী, আপনি স্ট্রাগল করে করে আপনি আজকে সফল নারী হয়েছেন। প্রতিটা স্টেপ আমি আজও মোকাবেলার মধ্যে আছি। আমি চাই না আমার স্টেপ কেউ ফলো করুক, আমি চাই না আমি যেভাবে স্ট্রাগল করে এখানে আসছি, আমি চাই এই স্টেপটা যেন আরো সহজ হয়ে যায়। আপনি যেভাবে স্ট্রাগল করে সবার রাস্তা, আপনি যে কাটা সরিয়েছেন, সেই রাস্তাটা আপনি তৈরি করে দিয়েছেন, যাতে আগামী নারীরা, যারা আধুনিক নারী, আপা বলছিলেন একটু আগে, আধুনিক নারীরা যাতে সহজেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আপা, আপনাকে অনেক আরেকটা, আমি এই গত স্কুলে আমি যে বোর্ড অফ এডুকেশনে জয়েন করার পর থেকে 122 জন মহিলাকে আমি বোর্ড অফ এডুকেশনে জবের ব্যবস্থা করে দিয়েছি, ট্রেনিং দেওয়াইছি, তার মধ্যে 70 জন ডোমেস্টিক ভিকটিম। আপা, আপনি নারী উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখেছেন প্রবাসী নারীদের, এবং বিশেষ করে প্রবাসী যে বাঙালি নারীদের যে আপনি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, এটি আসলে একটা জ্বলন্ত উদাহরণ আমাদের সবার সামনে। আপা, আমাদের অনুষ্ঠানের প্রায় একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আর খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি ছোট্ট দুটি লাইন দিয়ে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আছি। আমি আসলে নারীর প্রতি আজকে সম্মান জানাতে চাই, তাই বলতে চাই, স্তব্ধ হবে জাতি, আসবে অধিক ক্ষতি, না হয় যদি নারী। তোমার প্রেমে বিশ্ব সাজে, বিশ্ব আজ শুধু তোমারই। কবিতার পাতায় কবি আমি গাই নারীদের জয়গান। বিশ্ব নারী দিবসে জানাই তাদের শ্রদ্ধা এবং সম্মান। আমি জানি যে আমার পাশে বসে আছেন বিশিষ্ট আবৃত্তিকার দিমা নেফারতিতি। আমি আজকে নারী দিবসে আপা আপনার একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। আপা, আপনি অনেক দিন ধরে আবৃত্তির সাথে আছেন, এবং আমি আশা করছি যে আপনি আমাদের দর্শকদের মাঝে একটি অত্যন্ত ফেমাস একটি কবিতা পড়ে শোনাবেন, মায়া অ্যাঞ্জেলোর কবিতা স্টিল আই রাইজ। ধন্যবাদ মৌ, তোমাকে ধন্যবাদ, টাইম টেলিভিশনকে ধন্যবাদ। এমন চমৎকার একটা আলোচনা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। সবাইকে বিশ্বায়নের নারী দিবসের টাইম টেলিভিশনের বিশেষ আয়োজন বিশ্বায়নের নারী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি তামান্না মৌ, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও আন্তর্জাতিক নারী দিবসের অফুরন্ত শুভেচ্ছা। আর আমি আরেকটু বলতে চাই যে আজকে যে আমরা এই 5 জন এইখানে নিউ ইয়র্কের এই টেবিলে বসে কথা বলছি, তার পেছনে আমাদের প্রত্যেকের মায়েদের ভীষণ রকম অবদান। আমরা আজকে এই দিনে আমাদের মাদেরকে স্মরণ করছি শ্রদ্ধা এবং ভালোবাসায়। ধন্যবাদ। সবাই, আমি দুটো লাইন একটু বলি, সবাই সফল নারী এখানে যারা আছেন। সফল অসফলতা আসলে ভিন্ন বিষয়, ডিপেন্ড করে। আমি দুটা বিষয় বলতে চাই। আপনারা যারা আমেরিকাতে আসবেন, বস্তাবর্তী সার্টিফিকেট নিয়ে এসে সাজিয়ে রাখলে হবে না, আপনাদেরকে
এই ডানকিন এবং এই যে হাবিজাবি রেস্টুরেন্ট এগুলো বাদ দিয়েও আপনাদেরকে, হ্যাঁ যাই হোক, রেস্টুরেন্ট বাদ দিয়েও আপনাদেরকে আরেকটু ওয়াইড চিন্তা করতে হবে। আপনার জন্য আমেরিকার প্রতিটি দরজা খোলা, আপনি শুধু নির্দিষ্ট জায়গায় নক করতে পারেন না বলে আপনার ভালো জব হয় না, এটুকু একটু মাথায় রাখবেন সবাই। ধন্যবাদ। জি আপা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি বিমা নেফারতিতির কাছে। আপা, আমি মায়া অ্যাঞ্জেলোর স্টিল আই রাইজ এই কবিতাটা দিয়ে নারী দিবসের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। স্টিল আই রাইজ কবিতাটা এমন একটি কবিতা যে সেখানে বলা হচ্ছে যে তুমি আমাকে যতটাই ডাউন করো না কেন, সেই ফিনিক্স পাখির মতো আমি বারবার পাখা মেলবো। বাংলাদেশি নারী, বাঙালি নারীও কিন্তু তাই, আমরা জ্বলে উঠবো আপন শক্তিতে। ধরো আজকে আমরা যে স্পিরিট নিয়ে বলছি, এটা কিন্তু আসলে আমাদের মায়েদের, আমাদের নানীদের সেই স্পিরিটেরই একটা বর্ধিত রূপ। অবশ্যই। তো ঠিক আছে, আমি পড়ছি এবং আমার খুব ভালো লাগলো। চমৎকার সব নারীদের সাথে একসাথে আমরা যে আলোচনাটা করলাম, নিশ্চয়ই কিছু না কিছু তো এখান থেকে পজিটিভ আউটকাম সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই পৌঁছবে এবং ইতিবাচকতা দিয়ে পৃথিবীর সমাজের ব্যারিয়ারগুলোকে জয় করা যায়। জি আপা, আমাদের সবার জীবনে কিছু না কিছু স্ট্রাগল আছে। আমরা চাই যে আমাদের যারা পরবর্তী জেনারেশন, তারা সেই স্ট্রাগল থেকে আসলে আমরা শিক্ষা নিয়ে তারা পৌঁছে যাবে তাদের অভিষ্ট লক্ষ্যে। সেই কামনাই থাকলো আপা আজকের নারী দিবস। থ্যাংক ইউ। আমি এখান থেকে একটা জিনিসই সবার কাছে আশা করছি, সেটা হলো আমরা আজকে এখানে যে টেবিলে আসছি, আমি চাই আমার নেক্সট জেনারেশন, পরের জেনারেশন যেন আমাদের মতোই বিদ্রোহী হয়ে আসে। এটাই আমি সবার কাছে আশা করি। ধন্যবাদ মাজেদ আপা। আমরা চলে যাচ্ছি কবিতাতে আপা। কবিতা শুনি। Still I rise, Maya Angelou. You may write me down in history with your bitter, twisted lies. You may treat me in the very dirt, but still, like dust, I rise. Just like moons and like suns, with the certainty of tides. Like hopes springing high, I will rise. I will rise. Did you want to see me broken? Bowed head and lowered eyes? Shoulders falling down like teardrops? Weakened my soulful cries? You may shoot me with your words. You may cut me with your eyes. You may kill me with your hatefulness. You may kill me with your hatefulness. But still, like air, I will rise. Out of the hearts of history's shame, I rise. Up from a past that's rooted in pain. Up from a past that's rooted in pain. I rise. I rise. I rise. I rise. Thank you. চমৎকার।